সবাইকে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান, ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি নিয়ে। আর খেলাধুলার এই আয়োজনে আমাদের সঙ্গে আজকে অতিথি হয়ে আছেন ক্রীড়া সংগঠক, ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ততা যার বেশি, ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু। স্বাগত জানাচ্ছি আপনাকে। রফিকুল ইসলাম বাবুর সাথে ক্রিকেট নিয়ে কথা হবে এবং ক্রিকেটের বর্তমান অস্থিরতা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে দেশ বিদেশের সব খেলার খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমরা কথা বলবো আজকে ক্রিকেট নিয়ে। বলছিলাম রফিকুল ইসলাম বাবু আছেন আমাদের সঙ্গে, ক্রিকেট সংগঠক। ক্রিকেট বোর্ডে পরিবর্তনের যে চাওয়া, কেন সেই চাওয়া, আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। আপনারাও চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা রফিকুল ইসলাম বাবুর সাথে কথা বলতে চাই। বাবু ভাই, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আসলে আপনি সবসময়ই মানে ক্রিকেট বোর্ডের এই কমিটির যে কার্যক্রম সেটার বিরোধিতা করছেন, করে আসছেন। যদিও আগের নির্বাচনে আমার যতদূর মনে আছে, নির্বাচনের আগের দিন পর্যন্ত আপনি প্রার্থিতা প্রত্যাহারের আগের দিন পর্যন্ত নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন এবং এখানে বসেই বলেছিলেন যে আপনি প্রার্থী থাকবেন। শেষ পর্যন্ত সরে গিয়েছিলেন। কি কারণে সরে গিয়েছিলেন সেটা অনেক কিছুই বলেছেন, আবার অনেক কিছুই বলেননি। যেহেতু অন্তর্বর্তী সরকার ছিল এবং সেই সরকারের একজন উপদেষ্টাদের বিরুদ্ধেও আপনাদের অভিযোগ যে তিনিও হস্তক্ষেপ করেছেন। আপনার সরে যাওয়ার পেছনে কি সেটা কারণ ছিল কিনা সেটা জানতে চাই প্রথমে। আর এখন আসলে পরিবর্তনটা কেন চাওয়া, কেন এই কমিটিকে আপনারা সময়টা পূর্ণ করতে দিচ্ছেন না, চাচ্ছেন না? ধন্যবাদ। আপনারা জানেন গত 6 অক্টোবর যে বিসিবির যে নির্বাচনটা হয়েছিল সেটা একেবারে ত্রুটিপূর্ণ হয়েছিল এবং যে প্রসিডিওরগুলি মেনটেন করা হয়েছিল একেবারে ত্রুটিপূর্ণ, এবং এটাকে সরাসরি আপনারাও জানেন, এটা আপনারাও লিখেছেন যে এটা একটি অবৈধ প্রক্রিয়া, একটি নির্বাচন হয়েছে। কারণ যে প্রক্রিয়াগুলি অবলম্বন করা হয়েছিল একটি নির্বাচনের ক্ষেত্রে এই প্রক্রিয়াগুলি অবলম্বন করা যায় না। অর্থাৎ আমি বলবো যে এটা একটা হস্তক্ষেপের সামিল হয়েছিল এই নির্বাচনটা। এবং আমরা চেয়েছিলাম যে অ্যাটলিস্ট 5ই আগস্টের পরে যে নির্বাচনগুলি হবে, যেমন এখন জাতীয় নির্বাচন হলো কিছুদিন আগে, সুন্দর নির্বাচন হয়েছে, তেমনি আমরা এই ফেডারেশনগুলিতে যে নির্বাচনগুলি হবে আমরা 5ই আগস্টের পরে আশা করেছিলাম, সেখানে কিন্তু সেটার প্রতিফলন দেখতে পাইনি। আমরা কিন্তু সবাই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলাম, আপনারা জানেন আমরা প্রস্তুতিও নিয়েছিলাম। এবং কয়েকটি জিনিস আমি না বললেই নয় কেন আমরা সরে গিয়েছিলাম। সেটা হলো, এক নাম্বার হলো আমরা নির্বাচনের সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছিলাম এবং ক্লাবগুলি আমরা মোটামুটি আমরা এনশিওর করেছিলাম যে আমরা এই ক্লাবগুলি আমাদের সাথে আছে এবং তারা আমাদের সাথেই ছিল। এবং 5ই আগস্টের পরে 15টি ক্লাব নিয়ে কোনো বিতর্ক হয়নি যে 15টি ক্লাবকে মানে পরবর্তীতে তাদের কাউন্সিলরশিপ বাতিল করা হয়েছিল বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলেছিল। সেগুলি কিন্তু তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ কিন্তু লিগে খেলার অনুমতি দিয়েছিল এবং তারা বৈধতা পেয়েছিল। সেই অনুযায়ী কিন্তু আমরা প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু ইলেকশনের আগে ঠিক পূর্ব মুহূর্তে আপনারা দেখেছেন যে উনি আবার রিট করেছে এই ক্লাবগুলির বিরুদ্ধে যে এগুলি অবৈধ। এটা একটা হাস্যকর। এবং নির্বাচন কমিশনে একবার বাতিল করেছে, আবার বলছে না এগুলি বৈধ, আবার ফারুক আহমেদ অবৈধ করেছে এবং কাকতালীয়ভাবে নির্বাচনের ঠিক আগের দিন আবার এগুলিকে বৈধতা দেওয়া হয়েছে। তার পূর্বেই কিন্তু আমরা প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিলাম, কারণ এরকম গোজামিল ইলেকশন আমরা কখনো দেখিনি। এবং জেলা বিভাগগুলিতে আপনি দেখেছেন যে কিভাবে এক সময় বাড়িয়েছে, সময়ের পরেও অনেকের অ্যাপ্লিকেশন নিয়েছে এবং কাউন্সিলরশিপ তালিকা নিয়ে গড়িমসি করেছে। যখন দেওয়ার কথা ছিল তখন দেয়নি, আবার ঠিক দেওয়ার পূর্ব মুহূর্তে নিয়েছে, সময়ের অতিবাহিত হওয়ার পরে অনেক কাউন্সিলরশিপ নিয়েছে। এগুলি কিন্তু রেকর্ডেড সব। এবং সর্বোপরি যে যিনি ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ওনার ক্লাব কোটায় ওনার কাউন্সিলরশিপটাও নির্ধারিত 1.5 ঘন্টা পরে কিন্তু গ্রহণ করেছিল, ওটাতে লেখা আছে স্পষ্ট। তো সব মিলে কিন্তু আমরা এই নির্বাচনটা সুষ্ঠু হবে বলে আমরা মনে করি না, বিধায় কিন্তু আমরা নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলাম যে এটা একটা অবৈধ নির্বাচন, এই নির্বাচনে থাকার কোনো মানে হয় না। আচ্ছা, মানে এই কারণে আপনারা মনে করছেন। কিন্তু আমি যদি ভুল না করে থাকি, জেলা ও বিভাগীয় যে ঘটনা বলেছেন সেটা ঘটার পরেও কিন্তু আপনারা কয়েকজন নির্বাচনে ছিলেন, তারপরে আপনারা নির্বাচন থেকে সরে গেলেন। তার মানে কি শেষ মুহূর্তে এমন কোনো কিছু মনে হয়েছে আপনাদের যে এই নির্বাচনটা আসলে অবৈধ বলি কিংবা অনিয়ম বলি কিংবা হস্তক্ষেপ বলি, সেই জায়গায় আপনার? ইয়েস, আমরা দেখেছি। আমরা পরবর্তীতে আমরা যেটা আশঙ্কা করেছিলাম যে এটা হস্তক্ষেপের সামিল হবে, এই হস্তক্ষেপ করা হবে সরকার মানে তৎকালীন উপদেষ্টার পক্ষ থেকে এবং যারা এটা নির্বাচন প্রক্রিয়া যারা ছিল
এটাতে যারা আমাদের ভিতরে অনেকেই কিন্তু নির্বাচনে পার্টিসিপেট করেছিল এবং নির্বাচন কেন্দ্রে 3-4 দিন আগে ভোট তারা গ্রহণ করেছে, যে ব্যালটের কি পোস্টাল ব্যালটের সেই ব্যালটে কিন্তু উপস্থিত ছিলেন 2-1 জন, ঠিক আছে। তারা দেখেছে যে কিভাবে অনিয়ম হচ্ছে, তারা কিন্তু এগুলি প্রকাশ্যে বলেছে এবং তারা যদি মানে এখনো চান আপনারা যে এটা প্রকাশ করতে, যে কিভাবে তাদের কাছে ভিডিও ফুটেজও আছে যে কিভাবে নির্বাচন হয়েছে, তো সেটাও কিন্তু প্রমাণিত হতেছে আমাদের আশঙ্কাটা। এবং আরেকটি জিনিস হলো যে ক্লাব নিয়ে যে রাজনীতিটা হলো, এটা একটা নোংরামি হয়ে গেছে, এটা আমাদেরকে প্রতারণা করা হয়েছে এই ক্লাব নিয়ে। সুতরাং এই প্রতারণার ভিতরে আমরা থাকতে চাইনি, আমরা প্রতিবাদে কিন্তু প্রত্যাহার করে নিয়েছি। এবার আসি যে এই বোর্ডের কার্যক্রমেও আপনারা কোনো অংশ নিচ্ছেন না, আপনি একজন ক্রিকেট সংগঠক, মানে খেলার ঊর্ধ্বে কি আসলে যাওয়া যেত কিনা, মানে সেটা আমার প্রশ্ন। যে প্লেয়ারদেরকে আপনারা এটার মধ্যে একটা জিম্মি করলেন, যে ফার্স্ট ডিভিশনে খেললো না অনেকগুলো ক্লাব, সেকেন্ড ডিভিশন খেলছে না এখন অনেকগুলো ক্লাব, প্রিমিয়ার লিগেও বর্জনের ঘোষণা আছে অনেকগুলো ক্লাব, মানে খেলাটা কি আসলে এর বাইরে রাখা যেত কিনা? হ্যাঁ, অবশ্যই রাখা যেত, কিন্তু আমাদের ক্লাবগুলি বিশেষ করে প্রিমিয়ার ডিভিশনের 12টার ভিতরে 9টি ক্লাব, ফার্স্ট ডিভিশনের 8-10টি ক্লাব, সেকেন্ড ডিভিশনের থার্ড ডিভিশন অধিকাংশ ক্লাব, সবাই কিন্তু রাজি হয়নি যে একটা এইভাবে যারা নির্বাচিত হয়ে আসছে তাদের অধীনে আমরা খেলবো না। এটা কিন্তু তারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ এবং সেটাই কিন্তু করছে, এবং সেটার ইয়াতেই কিন্তু আমরা খেলাটা চেয়েছিলাম। তামিম ইকবাল ব্যতিক্রম, খালেদ মাহমুদ সুজন ব্যতিক্রম, তারা তাদের ক্লাবকে দিয়ে অংশ নিচ্ছেন, মানে ব্যতিক্রমও আছেন, কিন্তু আপনারা কেন বিরোধিতা করলেন খেলার? আমি কমিটির বলছি না, আমরা চেয়েছিলাম খেলতে, কিন্তু দেখেন আমাদের ঢাকার ক্লাবগুলিকে, আমি সরাসরি বলি, 5ই আগস্টের পরে ঢাকার ক্লাবগুলিকে কিভাবে তারা হেয় প্রতিপন্ন করেছে, ক্রিকেট সংগঠকদের কিভাবে হেয় প্রতিপন্ন করেছে, অনেকবার, একবার দুবার না। এবং যখন একেবারে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, তখন কিন্তু বর্তমান বোর্ড প্রেসিডেন্ট উনি একটি চা চক্রের আয়োজন করেছিলেন, সেটাতে সবাই কিন্তু বর্জন করেছে, কিন্তু ইট ওয়াজ টু লেট। এত দেরিতে যে আমাদেরকে ইনসাল্টার পর ইনসাল্ট করেছে ক্লাবগুলিকে, কোনো তারা ক্লাব সংগঠক ক্লাবগুলিকে তাদের অস্তিত্বই স্বীকার করছে না। যেই ক্লাবের মাধ্যমে, ঢাকা লিগের মাধ্যমে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের আজকে এই অবস্থান, এটা সবাই জানে। আপনারা জানেন করেছিল তারা, যেটা আপনার মনে হয়েছে যে হেয় প্রতিপন্ন করেছে? দেখেন, প্রথম দফায় আমরা দেখেছি একটি কি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কমিটি করেছে, এবং সেখানে একটি ইয়া প্রকাশ করেছে ঢাকার ক্লাব থেকে মাত্র 30 জন কাউন্সিলর হবে। সেটা তো বাতিল হয়ে গেছে, সেটা তো অনেক আগের ঘটনা। এগুলি একটার পর একটা, এবং পরবর্তীতে জনাব আমিনুল ইসলাম বুলবুল কিন্তু ওনার সময় কিন্তু বিভিন্ন ক্রিকেট বোর্ডের বিভিন্ন অনুষ্ঠান পালন করেছে, যেখানে ক্লাবগুলিকে ইগনোর করেছে, সংগঠকদের ইগনোর করেছে, এবং তারা ক্লাবগুলি যে একটা বাংলাদেশের ক্রিকেটের একটা শক্তি, এই ক্লাব ক্রিকেট না থাকলে যে বাংলাদেশের ক্রিকেটটা এই পর্যায়ে আসতো না, সেটাই স্বীকার করছিল না তারা। যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, তখন তারা এই চা চক্রের আয়োজন করেছিল। বাট এটা আমরা তখন এটাকে আমরা দেরি হয়ে গেছে বলে আপনারা মনে করছেন। হ্যাঁ, তবে মাঠে খেলা থাকুক, এটা আমরা এখনো চাই, কিন্তু চাইবো তখনই যখন এই বোর্ডটা একটা সুষ্ঠু ধারায় আসবে। অর্থাৎ আমি বলতে চাই, আমরা 3টে দাবি করেছিলাম, যে তখনই দাবি করেছিলাম যে একটি হলো এই বোর্ড, ওই যে নির্বাচনের পূর্বে বলেছিলাম, সেটাতে আমরা কিন্তু এখনো কিন্তু অটল আছি। সেটা আপনারা জানেন, একটি হলো যে ওই তখন যে নির্বাচন তফসিল বাতিল করে আবার নতুন করে তফসিল ঘোষণা করা হোক, অথবা তৎকালীন যে বোর্ড ছিল সেটাকে মেয়াদ বৃদ্ধি করে তাদেরকে 1 মাস 2 মাস টাইম দেওয়া হোক নতুন করে নির্বাচন করার জন্য, অথবা অ্যাডহক কমিটি করা ভেঙে। তো কোনোটাই তারা শুনেনি এবং ক্লাবগুলিকে ইগনোর করেছে কন্টিনিউয়াসলি, দেন এই জটিলতা সৃষ্টি হয়েছে। তবে আমরা চাই যে এখন গণতান্ত্রিক সরকার এসেছে, এই বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাসী, এবং আইনের প্রক্রিয়ায় আমরা বিশ্বাস করছি যে আদালত একটি সুষ্ঠু একটি রায় দিবে, সেই রায়ের অপেক্ষায় আমরা আছি। মানে যে আদালত তো কয়েকদিন আগেও রায় দিয়েছিল, যেটা স্থগিত, আমি যদি আবারও ভুলে না যে জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠকদের থেকে, যে ক্রীড়া সংস্থা থেকে যে কাউন্সিলর এসেছিল, সেইটা নিয়ে আপনাদের আপত্তি ছিল, যে অ্যাডহক কমিটি থেকে কেন ক্লাবগুলিকে নিয়েও, ক্লাবের অনেকে কাউন্সিলরশিপ, ক্লাবগুলি নিয়ে দুইটা নিয়ে আপত্তি ছিল, সেটা বিচারাধীন যদিও, কিন্তু সেই একটা স্থগিতাদেশ আছে যে ওইটা বৈধ, ওই ডিসিশনটা এখন সেটাকে আবার পুনরুজ্জীবিত হবে এবং আইনের শাসন ডেফিনেটলি। আপনারা জানেন, প্রথমে কিন্তু আমরা রায় পেয়েছিলাম যে এই নির্বাচনটা বৈধ না এবং অবৈধ, ঠিক আছে। তো সেটাকে আবার হস্তক্ষেপ করে কিন্তু স্থগিত করে এই নির্বাচনটা তড়িঘড়ি করে করা হয়েছে। সুতরাং এই জিনিসটা, এবং বলেছে যে এটা হাইকোর্টে ফয়সালা করেন আপনারা, এবং এটা তো আপনারা জানেনই যে প্রক্রিয়াগুলিতে, যে প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন হয়েছে, সেটা সম্পূর্ণ অনৈতিকভাবে হয়েছে, এবং
এটার প্রতি কারোই আস্থা ছিল না, বিধায় কিন্তু আমরা নির্বাচন বর্জন করেছি। এবং আমরা আশাবাদী বর্তমানে এই গণতান্ত্রিক সরকার আইনের শাসনের প্রতি বিশ্বাসী, আইনকে প্রতিষ্ঠা করতে চায়, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। সুতরাং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা আশাবাদী যে এটা আইনের মাধ্যমে ফয়সালা হবে এবং রায় আমাদের পক্ষেই আসবে ইনশাল্লাহ। মানে যদি আমি ধরে নিলাম যদি রায় আপনাদের পক্ষেও আসে, তাহলে তো জেলা এবং বিভাগীয় যে 12টা পরিচালক পদ আছে সেই জায়গাটায় এই ঝামেলাটা তৈরি হবে না, এই ধরনের কোনো না, পুরো প্রক্রিয়াটাই ছিল অবৈধ। না, আমি কিন্তু আপনারা কি বলছি, সেটা চ্যালেঞ্জ করবেন? আমরা দুইটাই চ্যালেঞ্জ করেছি। একটা, এইটা কোনোদিনও হয় না যে জেলা বিভাগ অবৈধ, ক্লাব বৈধ, এরকম ভাবে কখনো নির্বাচন হয়। নির্বাচনটা কিন্তু একই দিনে হয়েছে, এটাই হলো আপনার স্বাভাবিক ব্যাপার। সুতরাং একটা মেজর অংশ অবৈধভাবে হচ্ছে, আর একটা বৈধভাবে আমি স্বীকার করছি সেটাও বৈধ না, কিন্তু সেটাতেও কিন্তু ঝামেলা আছে ক্লাবগুলি নিয়ে, যে এরকম জালিয়াতি করা হয়েছে। সুতরাং সব নিয়ে কিন্তু আমরা প্রতিবাদ জানিয়ে কিন্তু নির্বাচন থেকে সরে এসেছিলাম। সুতরাং আমরা আশা করছি পুরা নির্বাচন প্রক্রিয়াটা অবৈধ ছিল এবং এটা আবার সুন্দরভাবে হবে এবং এটা হতে পারে, এটা মানে ক্রীড়া পরিষদ বা ক্রীড়া মন্ত্রণালয় এটা যদি সুষ্ঠুভাবে দেখে যে এটা মানে ভালোভাবে ভালো দৃষ্টিতে দেখে যে এটা কি কি অনিয়ম হয়েছে, তাহলে এই চিত্রটা ফুটে উঠবে যে নির্বাচনটা একদম সম্পূর্ণ অবৈধ ছিল। ক্রীড়া মন্ত্রণালয় কি তখন হস্তক্ষেপ করতে পারবে, যেহেতু আদালতে বিচারাধীন? এটা হস্তক্ষেপ না, আমরা তো ডাইরেক্ট বলছি যে আমরা আইনের শাসনের প্রতি বিশ্বাসী এবং সঠিক যদি বিচার হয় তাহলে আমাদের পক্ষেই আসবে। কারণ আগের বার ক্রীড়া উপদেষ্টা হস্তক্ষেপ করেছে বলে আপনি অভিযোগ করেছেন, এবারও যদি ক্রীড়ামন্ত্রী যে আছেন তিনি যদি হস্তক্ষেপ করেন, তাহলে তো সেই একই অভিযোগ আরো একটা পক্ষ কেউ করতে পারে। আমরা সেই রকম এখন গণতান্ত্রিক সরকার, আমরা সেই জিনিসটা আমরা আশা করছি না, আমরা আশা করছি সুষ্ঠু বিচার। সুতরাং আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা চাই যে সঠিক একটা বিচার হোক। আচ্ছা, তার মানে আদালত থেকে আপনার একটা মানে সঠিক বিচার আশা করছেন। মানে সেইটা আসলে কতদিনের মধ্যে সম্ভব? ততদিন কি আসলে এরকমই থাকবে পুরো বাংলাদেশের ক্রিকেট এখন যে অবস্থায় আছে? আমরা দেখছি যে এক ধরনের স্থবিরই বলতে পারি, খেলা হচ্ছে কিন্তু সেখানে সবাই অংশ নিচ্ছে না। আপনি একটা জিনিস আমি বলি, পরিচালকদের কর্মকাণ্ড কিংবা বাইরে থেকে আপনি দেখেন এই যে এই বোর্ডের যে পরিচালকদের ভিতরে কি ধরনের একটা চেইন অফ কমান্ড বলে কোনো মানে কথা নেই এখানে। এক একজন সমন্বয়হীনতার অভিযোগ, তারপর এক একজন এক এক রকম কমেন্টস করছে। আপনি এই যে লিগ খেলাটা, আমি না বললেই নয়, আমাদের এই লিগটা, তৃতীয় বিভাগ লিগটা শুরু হওয়ার কথা ছিল অক্টোবর মাসে, গত অক্টোবরে। সুতরাং এর আগের বছর অক্টোবরে, 24 অক্টোবরে হয়েছিল, আবার 25 অক্টোবরে হওয়ার কথা, কিন্তু এই বোর্ডের কর্মকর্তারা কিন্তু এই লিগগুলি শুরু করে নেই। দেখেন, এই নিয়ম কিন্তু আমরা ভাঙিনি বা আমরা প্রতিবাদ, ওনারা নিজেরাই করেছে এটা। এই যে গোজামিল লাগিয়ে দিয়েছে এবং এতগুলি ক্লাব খেলছে না, তাদেরকে তো মানে খেলার মানে একটা সুষ্ঠু ধারার ভিতরে আসতে হবে। অ্যাজ পার ক্যালেন্ডার যদি আসে তাহলে আমার তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার ডিভিশন এইভাবে খেলার কথা, কিন্তু সেটাও কিন্তু তারা করেনি। নিয়মটা তারাই ভেঙে একটা গোজামিল লাগিয়ে দিয়েছে। আর খেলা শুরু করে দেখেন এক এক সময় এক এক সিদ্ধান্ত দেয়। ফার্স্ট ডিভিশন শুরু করলো, একবার যে ক্লাবগুলিকে পয়েন্ট দিচ্ছে এক এক করে, আবার হঠাৎ করে বাদ দিচ্ছে, আবার ঠিক নির্বাচনের মতো যে সিদ্ধান্তগুলি নিয়েছে ক্লাব, ক্রিকেটের ক্ষেত্রে, লিগের ক্ষেত্রে একই সিদ্ধান্ত নিচ্ছে, আবার ক্লাবগুলিকে নামিয়ে দিচ্ছে। অর্থাৎ যখন যেটা মনে চাচ্ছে সেটাই করছে। তো এই গোজামিলের ভিতরে দেশের ক্রিকেটটা দেখেন, শুধু ডোমেস্টিক ক্রিকেটেই গোজামিল নয়, ইন্টারন্যাশনাল ক্রিকেটে কি ধরনের গোজামিল, মানে কিভাবে কি ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের। আমরা বিশ্বকাপের মতো জায়গায় আমরা খেলতে পারিনি শুধু তাদের অনীহার কারণে এবং ভুল সিদ্ধান্তের কারণে। সেটাও তো একটা দেখার বিষয়। আমাদের ক্রিকেটটা সরকারের সিদ্ধান্ত, ক্রিকেট বোর্ডের নয় তো, এটা সরকার, ক্রিকেট বোর্ড বোথ, অবশ্যই তাদের কমেন্টস আমরা দেখেছি। এবং যে বিষয় নিয়ে এই মানে সিদ্ধান্ত নিয়েছিল সেটা হলো একমাত্র আমাদের এই যে মুস্তাফিজকে কেন্দ্র করে। ঠিক আছে, তাদের একটা ঘরোয়া ক্রিকেটে তাকে যেভাবে ইনসাল্ট করছে, এটা অবশ্যই আমাদেরও লেগেছে, আমরাও প্রতিবাদ করেছিলাম। তবে আমরা প্রতিবাদে এই জন্য সামিল হয়েছিলাম, আমরা জানি এটা আইসিসি টুর্নামেন্ট এবং ক্রিকেট বোর্ড, অ্যাটলিস্ট ক্রিকেট বোর্ড আইসিসির সাথে যোগাযোগ করে এগুলি জানাবে আইসিসিকে যে আমাদের কি প্রবলেম, আমাদের হাই কমিশনে সিকিউরিটি প্রবলেম, আমাদের খেলোয়াড়দের উপরে ঈদের সিকিউরিটি পারপাসে বাদ দিচ্ছে, আমাদের সাংবাদিকরা গেলে সিকিউরিটি প্রবলেম হবে। বিভিন্ন প্রবলেমগুলি যদি আমরা আইসিসিতে প্রথমেই তুলে ধরতাম, আইসিসি আমাদের সিদ্ধান্ত দিত যে হ্যাঁ, বিশ্বকাপের খেলাটা বাংলাদেশের জন্য ভারতের নিরাপদ নয়, এটা শ্রীলঙ্কা থেকে গেল, একটা আইসিসির তরফ থেকে আসলে ভালো। কিন্তু আনফর্চুনেটলি এটা বিসিবি এবং সরকার সরাসরি বলেছে যে ভারতে আমরা খেলবো না, এবং আমাদের যদি শ্রীলঙ্কাতে না, আপনি বলছেন যে সাংগঠনিক ব্যর্থতা তাহলে বোর্ডের। ডেফিনেটলি ক্রিকেট ডিপ্লোমেসিতে আমরা ফেল করেছি। আমরা আরো কথা বলবো আপনার সঙ্গে। রফিকুল ইসলাম বাবু আমাদের সঙ্গেই থাকবেন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, ফিরে আসবো একটু পরে।
বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি ক্রিকেট বোর্ডে পরিবর্তন কেন চাওয়া, এই প্রশ্নের উত্তর আমাদের জানতে চাওয়া। আমাদের সঙ্গে আছেন রফিকুল ইসলাম বাবু, ক্রিকেট সংগঠক এবং সাবেক যুগ্ম সম্পাদক ক্রিকেট বোর্ড। আপনারা পরিবর্তনের কথা বলছিলেন এবং আদালতের দিকে তাকিয়ে আছেন। যেহেতু এই কমিটি এখনও রয়েছে, আদালতের সিদ্ধান্ত আসেনি, সুতরাং এই কমিটি এখনও কাজ চালিয়ে যাবে। আদালতের সিদ্ধান্ত আসলে কি সিদ্ধান্ত আসবে তার প্রেক্ষিতে নির্বাচনের পরবর্তী কিংবা ক্রিকেট বোর্ড পুনর্গঠন কিংবা পরিবর্তনের জিনিসগুলো আসবে। আপনারা কি এখন থেকে আসলে নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাখছেন কিনা আপনারা নিজেরা? ডেফিনেটলি, কারণ আমরা আজকে না, আমরা 5ই আগস্টের পর থেকেই কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। কারণ আমরা জানি যদি কোনো ভালো কিছু হয় তাহলে একটি বৈধ, সঠিক, পার্টিসিপেটরি, গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে কিন্তু একটি ভালো ভোট হতে পারে, এটাতে আমরা বিশ্বাসী ছিলাম। তখন থেকে আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছি, এখনো আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছি। কিন্তু যারা তখন আপনাদের সঙ্গে ছিল তাদের অনেকে আবার এই বোর্ডে চলে এসছে কিংবা তারা আপনাদের মতের বিরুদ্ধে গিয়েও নির্বাচন করেছে, এমন উদাহরণও কিন্তু আছে। সেই ক্ষেত্রে তারাও কি থাকবে আপনাদের সঙ্গে? এটা সময় কথা বলবে, তবে আমি এই মুহূর্তে কিছু বলছি না। তবে আমাদের অনেক যোগ্য সংগঠক আছে, অনেকেই চুপচাপ ছিলেন, তারা আসবেন। আর বিশেষ করে আমি বলবো যে আপনারা জানেন আধুনিক ক্রিকেটের রূপকার জনাব মরহুম আরাফাত রহমান কোকো, ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক, আমি সবসময় দোয়া করি এটা। উনি মারা যাওয়ার পরে এই ক্রিকেটটা কিন্তু আপনি যদি একটু অ্যানালাইসিস করে দেখেন, একটু পিছনে যাই, যে উনি কিন্তু এই যে সাবেক খেলোয়াড়দের, জাতীয় দলের খেলোয়াড়দের বোর্ডে এসে কাজ করা, তাদেরকে সম্মান করা, উনি কিন্তু এটা করেছিলেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আগে যারা ছিল তারা কিন্তু কখনো চাইতো না যে এই বোর্ডে সাবেক ক্রিকেটাররা, জাতীয় দলের ক্রিকেটার ইনভলভ হন। উনি এসে এই পেশাদারিত্ব এনেছেন বোর্ডে এবং খেলোয়াড়দের ইনভলভ করেছেন এবং তাদেরকে অনেক সম্মানিত করেছে। কিন্তু আনফর্চুনেট পার্ট ইজ, উনি মারা যাওয়ার পরে ওনার এই ক্রিকেটটা কিন্তু আমরা গত 15 বছর কিন্তু ধরে রেখেছিলাম। ওনার কার্যক্রমগুলি তুলে ধরেছিলাম বিভিন্ন জায়গায়, কিন্তু ওই প্রোগ্রামগুলিতে আমরা বর্তমান বোর্ডের অনেকেই এবং অনেকেই এখন বিএনপি সাজছে, বিএনপির কথা বলছে, সুযোগ সন্ধানী অনেকেই আছে, তারা এখন ওনার সাথে কত ভালো ভালো স্মৃতি রোমন্থন করছে। কিন্তু গত 15 বছর আমরা একটি কথা বলতে দেখিনি, তারা এখন বিএনপি সেজে গেছে। সব দুঃখজনক হলো এটা। তবে তাদের কথা কি আপনারা মনে রাখছেন, মানে তাদেরকে চিহ্নিত করছেন? ডেফিনেটলি আমাদের এটা অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আসেন, দুই একজন সিনিয়র ভাই ছাড়া, যেমন হীরা ভাই এসছেন, মিশু ভাই এসছেন, সেলিম সাহেব এসছেন, দুই একজন ছাড়া কেউ কিন্তু সাড়া দেয়নি। এটা আমাদের অনেক কষ্টদায়ক ব্যাপার ছিল। এই জিনিসগুলি আমাদের মরহুমা দেশনেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি তার জীবদ্দশায় এগুলি জেনে গেছেন, দেখেছেন যে কিভাবে তারা ইগনোর করেছে। সুতরাং নিশ্চয়ই আপনারা সেটা ভাববেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সময় আসলে একদমই শেষ, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। ক্রিকেট বোর্ডে কি হবে সামনে, পুনর্গঠন নাকি এই কমিটির চলমান থাকবে, সেটা আসলে সময় বলে দিবে। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।